ये क्या हुआ? मेरा गमछा भी खुल गया। জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয়। কি ভিউ দেখো, শত কোটি টাকার ভিউ। It's a crazy, 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 crazy feeling. হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। তো আজকে আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি সমুদ্র দেখতে। এখন আমরা আছি বালি স্টেশনে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11:15। আমাদেরকে এবার এখান থেকে যেতে হবে শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা থেকে আমাদের কাল ভোর 4টের সময় হচ্ছে ফার্স্ট ট্রেন নামখানা লোকাল। তো চলো শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখানে এসে অবস্থা পুরোই খারাপ হয়ে গেল, কারণ সারাটা রাত আমাদেরকে শিয়ালদা স্টেশনেই কাটাতে হবে। তাই আর দেরি না করে চটপট কিনে ফেললাম একটা পলিথিন, আর পলিথিনটা পেতেই শুয়ে পড়লাম স্টেশনের বাইরে। এরপরে লোকের চেঁচামেচি ও মশার কামড় খেয়ে কোনো রকমের রাতটা পার করে উঠে পড়লাম সকাল 4টের নামখানা লোকালে সমুদ্র দেখার উদ্দেশ্যে। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সূর্যের রোদরা চোখে পড়তেই হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি ডাইরেক্ট শিয়ালদা থেকে নামখানা ট্রেন সার্চ করো, তাহলে তোমরা অ্যাপসে 2 থেকে 3টে ট্রেন দেখতে পাবে। তাই তোমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত সার্চ করবে, যে ট্রেনগুলো দেখাবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাচ্ছে, ওই সেম ট্রেনগুলোই তোমাদেরকে নামখানা পর্যন্ত নিয়ে যাবে। কারণ শিয়ালদা থেকে নামখানা যাওয়ার পথে ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে 5 থেকে 7 মিনিট দাঁড়ায়, তারপরে ওই সেম ট্রেনই নাম্বার চেঞ্জ করে নামখানা পর্যন্ত যায়। এই দেখো, তোমাদের সাথে বকতে বকতেই নামখানা স্টেশন পৌঁছে গেলাম। তো ফাইনালি এবার চটপট ট্রেন থেকে নেমে পড়লাম, আর নেবেই বসে পড়লাম একটা খাবারের দোকানের সামনে, আর সেখান থেকে নিয়ে নিলাম এরকম রুটি আর ঘুগনি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে কোনো দিকে না তাকিয়ে রুটি আর ঘুগনি শেষ করে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি বকখালি। মৌসুমী আইল্যান্ড কিংবা বকখালি, তোমরা যেখানে যেতে চাও না কেন, তোমাদেরকে আসতে হবে কিন্তু এই নামখানা স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাবে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু আমি বলবো টোটো ওখান থেকে না ধরে কিছু দূর এগিয়ে গিয়ে মেন রাস্তার কাছ থেকে টোটো ধরলে তোমাদের ভাড়াটা অনেকটা কম লাগবে। বকখালি পৌঁছেই সবার ফার্স্ট একটা রুম নিয়ে নিলাম, আর এখানে তোমরা নন এসি, এসি সব ধরনের রুম পাবে বিভিন্ন রেঞ্জের। আর আমাদের রুমটা একদিনের জন্য ভাড়া নিয়েছিল 750 টাকা। রুমের মধ্যে ছিল একটা পাখা, একটা টিভি, একটা অ্যাটাচ বাথরুম, আর মোটামুটি 4 জন থাকার মতো একটা খাট। এরপরে রুমে ব্যাগ আর জিনিসপত্র রেখে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করতে। আমাদের রুম থেকে সমুদ্র মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বে ছিল, আর যাওয়ার পরে দেখতে পেলাম একটা কাকু ডাব বিক্রি করছে, তাই 60 টাকা দিয়ে নিয়ে নিলাম একটা ডাব। আর এদের ডাব খাওয়া দেখে মনে হচ্ছে এরা তারকেশ্বর থেকে সমুদ্রে স্নান করতে আসেনি, মূলত এরা ডাব খেতেই এখানে এসেছে। এরপরে ডাবে আমিও ভাগ বসিয়ে দিলাম, আর ডাবটা খেয়ে হাঁটতে লাগলাম সামনের দিকে। মেনলি আমরা যে টাইমটাতে গিয়েছিলাম সেই টাইমটা ভাটা চলছিল, সেই জন্য সমুদ্রের জলটা অনেকটা দূরে চলে গিয়েছিল, আর তার ফলে আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হচ্ছিল। ওই যে ওই দূরে দেখো, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আর ওখানে অনেক সবাই স্নান করছে, আর আমরা মূলত হেঁটে আসছি ওই দূর থেকে। যাওয়ার সময় দেখতে পেলাম এরকম অনেক ছোট ছোট গর্ত, আর এগুলো হচ্ছে মেনলি লাল কাঁকড়ার গর্ত, কিন্তু কাঁকড়া একটাও দেখতে পাইনি, দেখি আসার সময় দেখতে পাই কিনা। এই নির্জন সমুদ্র বিচে দীপ তার পুরনো প্রেমিকাকে দেখে হঠাৎ পাগলের মতো ছুটতে লাগলো। তারপরে দুজন মিলে একটু প্রেম বিনিময় করে নিল। তো 10 থেকে 15 মিনিট হাঁটার পরে ফাইনালি পৌঁছলাম সমুদ্রে। আর এই সমুদ্রের একটা বিশেষ গুণ হচ্ছে, এই সমুদ্র কোনোদিন কারো থেকে কোনো জিনিস কেড়ে নেয় না। মানে তুমি সমুদ্রে যে জিনিসটা ফেলবে সেই জিনিসটাই তোমাকে কিছুক্ষণের মধ্যে আবার রিটার্ন করে দেবে। বাইরের এই 42-43 ডিগ্রি টেম্পারেচারে আমি এই সমুদ্র দেখতে পেয়ে মহা খুশি হয়ে পড়লাম। এতটা খুশি মনে হয় জীবনে ফার্স্ট প্রপোজাল পাওয়ার পরেও হয়নি। এরপরে আর এক মুহূর্ত দেরি না করে নিয়ে পড়লাম সমুদ্রে। चारों तरफ कोरा है, बोल दो तुम्हारा नाम। यूट्यूब में नाम है सौरभ, और मेरा चैनल का नाम है बेफिकेस। ठीक है, सब लोग सब्सक्राइब कर देना। सागोर विशेष स्टोरी। हे प्रभु, ये क्या हुआ? मेरा गमछा भी खुल गया। हे प्रभु, पेमेंट ऑनलाइन। এই দেখো, স্নান করতে করতে একটা স্টার ফিশ পেয়েছি, আর এটা এখনো বেঁচে আছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে তাকে জলেতেই ছেড়ে দিলাম। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সমুদ্রে কাটানোর পরে পুরো ক্লান্ত হয়ে গেছি, আর তাই এবার রুমের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর হাঁটতে হাঁটতে যাওয়ার সময় একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে লাল কাঁকড়া। স্নান করতে আসার সময় শুধু গর্ত দেখতে পেয়েছিলাম, কিন্তু ফেরার সময় দেখতে পেলাম এরকম এরা ওপর দিয়ে উঠে আছে, আর এরা প্রচুর স্পিডে ছুটছে। মানে ক্যামেরা আমি যে ভিডিও করব সেই ভিডিওটাও ভালো করে করতে পারিনি, প্রচণ্ড স্পিডে এরা ছুটছে। তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো রুমে এসে এবার ড্রেস চেঞ্জ করে একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি দুপুরের খাবার, কিন্তু এখানে এসে একটা স্ক্যাম হয়ে গেল। রেস্টুরেন্টের দরজার গায়ে লেখা ছিল এসি রেস্টুরেন্ট, কিন্তু ভেতরে ঢুকে দেখি এসি নেই,
মানে নন এসি, শুধু একটা পাখা চলছে, আর খাবারের দামটাও বেশি ছিল। A few moments later. দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠতেই দেখি অলরেডি 4:30 বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বকখালির সাইট সিন দেখার উদ্দেশ্যে। আর মূলত তোমরা বকখালি থেকেই টোটো পেয়ে যাবে, যারা 250-300 টাকার মধ্যেই তোমাকে 4 থেকে 5টা সাইট সিন ঘুরিয়ে দেখাবে। আর এখন পৌঁছে গেছি আমাদের সাইট সিনের ফার্স্ট লোকেশন ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে। তো ফাইনালি টোটো থেকে নেবে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম মৎস্য বন্দরের দিকে। আর এখানে এলে তোমরা এরকম বড় বড় লঞ্চ দেখতে পাবে। এগুলো মূলত ইউজ করা হয় মাছ ধরার কাজে। আর এই লঞ্চগুলোতে করে তোমরা নদীর ওপরে ঘুরতেও যেতে পারো। আর আমার যতটা জানা আছে 50 জন হলেই তবে তোমরা একটা লঞ্চে ঘুরতে যেতে পারবে। তো ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। আর এরপরে চলে এলাম সমুদ্রের ঠান্ডা হাওয়া খেতে। এই রকম সমুদ্রের ধারে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে পুরনো কিছু স্মৃতি ভাবতে থাকা, আর ব্যাকগ্রাউন্ডে থাকবে অরিজিৎ সিং, মানে সেই ফিলিংস। আর এরপরে আমরা চলে এলাম একটা পার্কে। আর এই পার্কটাতে তোমাদেরকে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হবে। আর পার্কের ভেতরে এরকম বিভিন্ন কার্টুন তৈরি করা আছে। আর এই পার্কে বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিসপত্র রাখা আছে। তাই আমরাও নিজেদের বয়স ভুলে গিয়ে এখানে পার্কে দোলনা ঝুলছিলাম। অনেক দিন পর এরকম বেশ ভালোই লাগছিল, কারণ সেই কোন ছোটবেলাতে এরকম ভাবে খেলতাম বন্ধুদের সাথে। আর আজ অনেক বছর পর এরকম পার্কেতে আবার বাচ্চাদের মতো খেলছিলাম। এরপরে পার্ক থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ফ্রেজারগঞ্জ, ফ্রেজার সাহেবের বাড়ি। আর ঘরের একটা দেয়ালের গায়ে এরকম ফ্রেজার সাহেবের একটা ছবি আঁকা আছে। আর ঘরটা বেশ অনেক পুরনো বলে ঘরের গায়ে বিভিন্ন বট অশ্বত্থ গাছ বাসা বেঁধেছে। আর যেহেতু আমাদের যেতে সন্ধে হয়ে গেছিল, তাই অতটাও ভালো করে দেখতে পেলাম না ফ্রেজার সাহেবের বাড়িটা। তো ফাইনালি এরপরে চলে এলাম সমুদ্রের পাড়ে মাছ ভাজা খেতে। এতদিন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এরকম মাছ ভাজা খাওয়ার বিভিন্ন ভিডিও দেখেছি। সেই তখন থেকে ইচ্ছা ছিল এরকম যদি কোনো দীঘা বা কোনো জায়গায় ঘুরতে যাই সমুদ্র এলাকায়, তাহলে এরকম লাইভ মাছ ভাজা কিনে খাবো। এরপরে অনেক দরদাম করে এই কাঁকড়াগুলো নিচ্ছি। এই কাঁকড়াগুলো হচ্ছে 4 পিস দেবে, 2 ছেলে 2 মেয়ে কাঁকড়া দেবে, 150 টাকা দাম নেবে। আর আমরা শুধু এখান থেকে কাঁকড়া নিইনি, কাঁকড়ার সাথে নিয়েছিলাম 2 পমফ্রেট মাছ আর একটা ইলিশ মাছ। আর কাকুটা বললো যে আধ ঘন্টা মতো ফ্রাই করতে টাইম লাগবে। তাই আমরা কাকুটাকে বললাম তুমি ততক্ষণ ফ্রাই করো, আর আমরা ততক্ষণে গিয়ে রাতের খাবার জোগাড়টা করে আসি। আর রাতের খাবার হিসেবে সবাই বললো চিকেন খাবে, তাই এই মুরগির দোকানে চলে এলাম। এখানে গোটা মুরগি ওজন করা হচ্ছে, একটা গোটা মুরগি নিয়ে নিচ্ছি। আর যে ভাত খাবে ভাত, আর যে রুটি খাবে রুটি। তাহলে রাত্রের মেনু রুটি আর মাংস, অথবা ভাত আর মাংস। আর এই দিকে দেখো আমাদের খাওয়ার জন্য কাঁকড়া রেডি হয়ে গেছে। ঠিক আছে, মানে দেখি একবারে খেতে ইচ্ছা করছে। আর আমি তোমাদেরকে বলবো বকখালি তোমরা আসলে এই কাঁকড়াটা অবশ্যই ট্রাই করবে। মানে যদি তোমরা কাঁকড়াটা কোনোদিন নাও খেয়ে থাকো না, তাহলেও ভালো লাগবে। মানে এত সুন্দর গ্রেভি টাইপ কাঁকড়াটা করেছে না, মানে জাস্ট অসাধারণ করেছে। এরপরে আমাদের চলে এলো পমফ্রেট মাছ ভাজা, তার সাথে সর্ষের কাসুন্দি দিয়েছিল আর পেঁয়াজ কুচো। তাই আর দেরি না করে পমফ্রেট মাছটাও ট্রাই করে দেখলাম। পমফ্রেট মাছটাও খেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু মনটা সেই পড়েছিল কাঁকড়ার দিকে। তাই জন্য আমি পমফ্রেট মাছটা ট্রান্সফার করে দিয়ে আবার কাঁকড়া খেতেই স্টার্ট করে দিলাম। ও হ্যাঁ, বলে রাখি এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্লেট কাঁকড়ার। মানে প্রথম প্লেটটা তো অলরেডি শেষ হয়ে গেছে, এত ভালো লেগে গেছে সেই জন্য আরেকটা প্লেট অর্ডার দিয়েছিলাম কাঁকড়াটা। আর এদিকে দেখো এমন একটা ক্যামেরাম্যানকে আমি আমার ভিডিওটা করতে দিয়েছি, মানে সে আমার ভিডিও থেকে আমার মুন্ডুটাই কেটে বাদ দিয়ে দিয়েছে, শুধু মানে আমার ধরটা পড়ে আছে। কি আর করবো, একটু মানিয়ে নাও, সস্তার ক্যামেরাম্যান হলে আর কি হবে, মানে বাজেট কম তো সেই জন্য ফ্রিতে আর কত লোকে ভিডিও করে দেবে। এখান থেকে মাছ ভাজা খেয়ে গিয়ে রাতের ডিনারটা যা হোক করে এবার শুয়ে পড়তে হবে, কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, শরীরটা আর বইছে না। তো চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা। আজকে হচ্ছে বকখালিতে আমাদের দ্বিতীয় দিন। আর একদম সকাল সকাল আমরা উঠে পড়েছি। সাইডেই বনের মধ্যে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে দেখতে যাবো বলে। আর যার পথে এরকম কিউট কিউট বাচ্চাগুলোকে দেখতে পেলাম। ইচ্ছা করছিল এদেরকে বাড়িতে নিয়ে চলে যায়, কিন্তু বাড়িতে নিয়ে গেলে মা রাখতে দেবে না, তাই কি আর করার। আর এখানে মোট 3টে বাচ্চা ছিল, দেখো কি সুন্দর সুন্দর ছুটে ছুটে আসছে আমার কাছে, আবার চলে যাচ্ছে, মানে ক্যামেরার সামনে মুখ দিয়ে এমন করছে। এরপরে এদেরকে টাটা করে দিয়ে আবার আমরা হাঁটতে শুরু করলাম মন্দির দেখার উদ্দেশ্যে। এরপরে কিছুক্ষণ হাঁটার পরে মন্দিরের রাস্তাটা পেলাম। আর এখান দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে, কারণ ওপর দিকটা বালিয়াড়ির মতো আছে, তারপর নিচের দিকটা করে হচ্ছে মন্দিরটা আছে। আর নেবেই তোমরা ডান দিকটা করে এরকম একটা পুকুর টাইপের দেখতে হবে, সান বাঁধানো পুকুর। আর এত সকাল সকাল এসেও আমাদের কোনো লাভ হলো না আমাদের, কারণ ভাগ্যটাই খারাপ। কারণ এখানে মন্দিরটার কাজ চলছে, মন্দিরটা এখন বন্ধ আছে, ওই দেখো মন্দিরটার কাজ চলছে, এখন বন্ধ আছে, সেই জন্য। তাই আর দেরি না করে এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এখন বাড়ি যেতে হবে। আর আমাদের ট্রেন আছে একটু পরেই, এখান থেকে রুমে গিয়ে জিনিসপত্র গুছিয়ে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।